Students, in this lecture, we are continuing our Raoult's law part, but here we shall discuss Raoult's law in a different situation. As we have seen from the list of topics in the earlier class as well, if you can see the list of topics for the chapter solution, you can see that for Raoult's law, two situations is given. The very first situation where Raoult's law is applicable has been covered in the last previous lecture, and in this lecture we are covering the second situation of Raoult's law. देखो एबार Raoult's law for solution of solid in liquid মানে আমরা লিকুইডের মধ্যে সলিডরে ডিসলভ করব। ফর এক্সাম্পল এরকম সিচুয়েশন, এটা একটা কন্টেইনার, ঠিক? কন্টেইনার ক্লোজ করিয়া রাখতে লাগবো, ঠিক কি না? কারণ ব্যাপার প্রেসার নিয়ে কনসিডার করা হয় রাউল্টস লতে। রাউল্টস লতে ব্যাপার প্রেসার খুব সিগনিফিক্যান্ট জিনিস। তো we talk about vapor pressure while dealing with Raoult's law. তো ধরো এটা সলিউশনের বাউন্ডারি, এতটুকু পর্যন্ত সলিউশন। These are solvent particles. ডায়াগ্রামটা বুঝো। এটা হইছে সলভেন্ট, বা তুমি ধরতে পারো এটা হইছে আমার কম্পোনেন্ট এ, এটারে আমি কইলাম কম্পোনেন্ট এ। কম্পোনেন্ট এটা হইছে লিকুইড, দ্যাট ইজ ভলাটাইল। লিকুইড মানে উঠতে পারবো, ঠিক কি না? দিস পার্টিকলস ক্যান গো ইনটু ভ্যাপার ফেজ। ভলাটাইল মানে কিটা? আরামসে ব্যাপারে উড়িয়া এখানে জমা হইতে পারবো। দে ক্যান গো ইনটু ভ্যাপার ফেজ। তো এই পার্টিকলস হইছে এ। ধরো আরেক ধরনের পার্টিকল সলিউশনের মধ্যে প্রেজেন্ট। দিস আর সে পার্টিকলস বি। এইগুলা হইছে তোমার পার্টিকলস বি। এটা হইছে সলিড পার্টিকলস। পার্টিকল বি গুলো হইছে সলিড পার্টিকলস এন্ড হেন্স নন ভলাটাইল। পার্টিকলস বি গুলো হইছে সলিড পার্টিকলস দ্যাট ইজ নন ভলাটাইল। সলিড তো আর উড়িয়া উপরে উঠতো না। সো দিস সলিড পার্টিকলস আর নন ভলাটাইল পার্টিকলস। তো একটা সলিউশন আমরা বানাইলাম। লিকুইডরে আমরা নাম দিছি পার্টিকল এ, পার্টিকল এ। তারে আমরা নাম দিছি পার্টিকল বি। তো পার্টিকল এ লিকুইড, যেটা হচ্ছে ভলাটাইল, ঠিক? পার্টিকল বি হচ্ছে সলিড এন্ড অফ কোর্স ইজ নন ভলাটাইল। এবার সলিউশনের মধ্যে ইচ্ছা করিয়াই লিকুইডটাকে তো আমি একটু বেশি রাখবো না নি। তো লিকুইড যে ভলাটাইল পার্টিকলস যেগুলো আছে দে আর মোর। মানে আমি কইতে পারি এ যে কম্পোনেন্ট, দিস ইজ সলভেন্ট অ্যাভেলেবল ইন মোর অ্যামাউন্ট, সলভেন্ট। আর বি হইছে সলিউট, বি হইছে সলিউট। A is our solvent, B is solid. That way we take. এবার এটা আমি তোমারে বোঝানোর চেষ্টা করলাম। জাস্ট আমরা একটা সলিউশন বানাইছি। রাউল্টস লর প্রিভিয়াস কেসে আমরা দেখছিলাম যে দুইটা কম্পোনেন্ট নিয়ে সলিউশন বানাইছি and both the components were volatile. কম্পোনেন্ট এ ও উপরে উঠতে পারতো, কম্পোনেন্ট বি ও ভাসিয়া উপরে উঠতে পারতো, ভ্যাপার ফর্মে আইতে পারতো।
কিন্তু এই কেসে which we are currently discussing, এই কেসে একটা কম্পোনেন্ট আমরা ভোলাটাইল রাখছি, আরেকটা কম্পোনেন্ট আমরা নন ভোলাটাইল কনসিডার করছি। দ্যাট ইজ দ্য সেকেন্ড সিচুয়েশন ওয়্যার রাউলস ল ইজ বিং অ্যাপ্লাইড। তো আমরা একটা ভোলাটাইল কম্পোনেন্ট এ ব্ল্যাক কালারের যে কম্পোনেন্টস এখানে দেওয়া আছে, ব্ল্যাক কালারের পার্টিকলস, এটা হচ্ছে লিকুইড দ্যাট ইজ ভোলাটাইল। আর ব্লু কালারের যে পার্টিকলস, এটার নাম আমরা দিছি কম্পোনেন্ট বি, এটা সলিড অ্যান্ড নন ভোলাটাইল, রাইট? সলিড অ্যান্ড নন ভোলাটাইল। এবার তুমি তোমার বুদ্ধি লাগাইয়া কও, দিস liquid particles, some liquid particles will come into vapor phase, right? তো এই ভেপার ফেজে কোন কালারের পার্টিকলস আইতে পারবো, ব্লু না ব্ল্যাক? অফকোর্স ব্ল্যাক, বিকজ ব্ল্যাক হইছে লিকুইড, তারা ভেপার হইয়া কিছুটা আইয়া এখানে জমা হইব। কিছু ব্ল্যাক কালারের পার্টিকলস এরা লিকুইড স্টেট থেকে ভ্যাপোরাইজ হইয়া এই পার্টে আইয়া জমা হইব, স্টোর হইব, ঠিক? বাট কম্পোনেন্ট বি cannot go into vapor phase because they are solid, non-volatile. Being non-volatile, they cannot go into the vapor. এর মানে এখানে ভ্যাপার ফেজে এখানে যে ভ্যাপার প্রেসার ডেভেলপ হইব, এই এরিয়াতে যে ভ্যাপার প্রেসার ডেভেলপ হইব, ভ্যাপার প্রেসার যেটা ডেভেলপ হইব এই এরিয়াতে, ইট উইল বি অনলি বিকজ অফ পার্টিকল এ বা কম্পোনেন্ট এ, অনলি বিকজ অফ কম্পোনেন্ট এ, রাইট? কারণ কম্পোনেন্ট বি তো ভ্যাপার হইতেই পারে না, they cannot come into here vapor phase because component B is solid, that is non-volatile, they cannot go, they will remain in the solution. Only component A, because it is volatile, so component A can come into the vapor phase. So whatever vapor pressure will be generated, it's because of component A only. এখানে যতটুকু ভেপার প্রেসার ডেভেলপ হইব, এটা খালি কম্পোনেন্ট এর লাগিয়েই ডেভেলপ হইব, কম্পোনেন্ট বি তো আইতই নাই। বুঝে গেছে? তো আমি কিতা লিখলাম দেখো, দ্যাট ইজ হোয়াট ইজ রিটেন হিয়ার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইন কেস অফ সলিউশন, in case of a solution containing two components, মানে binary solution, right? In case of solution containing two components, একটা হইছে component A, যেটারে আমরা কইছি volatile আর solvent হয়, বেশি কোয়ান্টিটিতে আছে, তো volatile solvent। তো in case of solution containing two components, একটা component হইছে A which is volatile solvent, component A volatile তো, আর component A টা কিন্তু solvent, বেশি কোয়ান্টিটিতে আমরা রাখছি, লিকুইড। and component B, আরেকটা component আছে B যেটা হইছে নন ভোলাটাইল, component B এ নন ভোলাটাইল, যেটারে আমরা সলিউট কইরাম কারণ কম কোয়ান্টিটিতে রাখছি, তো নন ভোলাটাইল সলিড। আমি আবার পড়ি, ইন কেস অফ সলিউশন কন্টেইনিং টু কম্পোনেন্টস A and B, ইন কেস অফ সলিউশন কন্টেইনিং টু কম্পোনেন্টস, দুইটা কম্পোনেন্ট আছে A, এটা কিতা ভোলাটাইল সলভেন্ট, এন্ড আরেকটা কম্পোনেন্ট B, B কিতা নন ভোলাটাইল আর সলিউট, একটা সলভেন্ট একটা সলিউট তো হইতেই লাগবে। তো কম্পোনেন্ট A is a solvent, B is a solute. Then the vapor pressure তো কই মুনানি রাউলস ল দে, তোমরা তো জানো, এতটুকু তো জানো। The vapor pressure of solution is given as the vapor pressure of solution, vapor spilling
এটা লিখছি the vapor pressure of solution is given as দেখো কিটা লিখছি আমরা vapor pressure of solution is equal to vapor pressure of solution is equal to আমরা লিখছি vapor pressure of solvent কারণ একমাত্র সলভেন্টই তো আছে যে কন্ট্রিবিউট করে ইন দ্য vapor pressure solute particles cannot come into vapor phase because they are solid non volatile so they cannot come into vapor phase তো এই সলিউশনের পুরা সলিউশনের যা vapor pressure হইব it's because of solvent only you have to understand this the vapor pressure of solution is due to vapor pressure of solvent only the vapor pressure of solution is equal to পুরা সলিউশনের যে vapor pressure remember this পুরা সলিউশন বলতে a আর b দুইটা কম্পোনেন্টই প্রেজেন্ট আছে মিক্সচার যেটা এই পুরা সলিউশনের যে vapor pressure হইব it is equal to vapor pressure of solvent কারণ only solvent particles are coming into the vapor phase solute এর তো কোনো কন্ট্রিবিউশনই নাই vapor pressure এ solute যে particles তার তো কোনো কন্ট্রিবিউশনই নাই তো whatever be the vapor pressure of solution এর যে vapor pressure হইব solution মানে এই পুরা কন্টেইনারের লাগিয়া যে vapor pressure ডেভেলপ হইব it is because of solvent alone so vapor pressure of solution is equal to নিয়মে আমরা কিটা হইতো আছিল নিয়মে হইতো আছিল vapor pressure of solution is equal to vapor pressure of solvent plus vapor pressure of solute হইতো আছিল কিনা vapor pressure of solution এর vapor pressure কি রকম হইতে আছিল vapor pressure of solution is equal to vapor pressure of solvent plus vapor pressure of solute কিন্তু solute তো ব্যাপারে নাই উঠতেই পারছে না তো সলিউটের লাগিয়া কোনো vapor pressure হরই না যার কারণে আমরা লিখছি vapor pressure of solution is equal to vapor pressure of solvent খালি solvent এর কথা লিখছি বুঝা গেছে আচ্ছা এইবার তুমি এই জায়গাটারে ফোকাস করো vapor pressure of solvent is proportional to mole fraction of solvent A is a solvent vapor pressure of solvent is proportional to mole fraction of solvent এটা তো আমরা জানি vapor pressure is proportional to its mole fraction মানে solvent A যত বেশি থাকবো তত বেশি vapor pressure ডেভেলপ করতে পারবো কারণ তত বেশি solvent particles can come into vapor phase XA mole fraction means solution এ যত বেশি A প্রেজেন্ট থাকবো তত বেশি A উপরে উঠতে পারবো ঠিক কি না and will contribute towards vapor pressure তো vapor pressure is directly proportional to mole fraction of A mole fraction বলতে আমরা বুঝি তো presence of A হইতে পারে ঠিক আছে presence of A in solution এইভাবে আমি তারে দেখতে পারি যখন আমি কইলাম XA we can talk it like this presence of A in solution so if XA is more that is presence of A in solution is more then vapor pressure will also be more because more and more particles of A will come into the vapor phase বুঝা গেছে তো একটা জিনিস খেয়াল রাখিও তোমরা vapor pressure of solution is equal to নরমালি আমরা এইভাবে লেখার কথা আছে যে vapor pressure of solution বা এইভাবে আমি কইতে পারি যে vapor pressure of solution হইল গিয়া P solution is equal to A contribution plus B contribution পুরা সলিউশনের vapor pressure এর contribution plus B contribution কিন্তু এই কেসে B এর কোনো কন্ট্রিবিউশনই নাই vapor pressure এ B এর কন্ট্রিবিউশনই নাই B উঠতে পারে না এর মানে সলিউশনের যে vapor pressure it's equal to only vapor pressure of solvent A মানে তো solvent যেটাই লিখছি আমরা vapor pressure of solution is equal to vapor pressure of solvent আর এই জায়গাটা যদি ফোকাস করি আমি vapor pressure of solvent
যেটা PA is proportional to its mole fraction, solvenটের mole fraction, right? So it's very easy. তো আমি আরেকটা জিনিস এখানে তোমার জানা উচিত, এটা হচ্ছে তোমরা কইবা স্যার ভেপার প্রেসার অফ সলিউশন তো বুঝছি, এটা তো আপনি কইরা টোটাল ভেপার প্রেসার অফ সলিউশন, ঠিক আছে, টোটাল ভেপার প্রেসার অফ সলিউশন, কিন্তু ভেপার প্রেসার অফ সলভেন্টের সময় এখানে পার্শিয়াল ওয়ার্ড কেন লাগানো হয়েছে না? কারণ এখানে তো সলভেন্ট একলা আছে না, কোনো সলিউট আসেনি, আর কেউ আসেনি, এখানে জাস্ট ইওর সলভেন্ট ইজ প্রেজেন্ট, নাথিং এলস ইজ দেয়ার, অনলি সলভেন্ট। এই সিচুয়েশনে এখানে তো সলভেন্টের লগে আর কেউ নাই, তে আমার পার্শিয়াল ওয়ার্ডটা কোয়ারই তো দরকার নাই। এখানে যত ভেপার প্রেসার হইব ফুল কন্ট্রিবিউশন 100% কন্ট্রিবিউশন আমার সলভেন্টেই দেয়, কম্পোনেন্ট এই দেয়, হে তো আর পার্শিয়াল কন্ট্রিবিউশন দেয় না, একটা পার্ট দেন না, তো এখানে যা আছে টোটাল 100% ইজ ডিউ টু কম্পোনেন্ট এ, বি তো যাবই না, তো এখানে পার্শিয়াল ওয়ার্ডটা অ্যাপ্লাই হইতো না, কারণ দেয়ার ইজ নো বি ইন দিস ভেপার ফেজ, অনলি এ উই হ্যাভ ইন দ্য ভেপার ফেজ, যার কারণে আমরা কইতে লাগবো ভেপার প্রেসার অফ এ, পার্শিয়াল ওয়ার্ড ইউজই হইতো না, পার্শিয়াল নাই তো, এখানে যতই ভেপার প্রেসার আছে ফুল 100% টোটাল কন্ট্রিবিউশন এর লাগিয়াই, তুমি যদি দেখো এখানে পার্শিয়াল ভেপার প্রেসার অফ এ তে আরেক একটা পার্ট এ দের আরেকটা পার্ট কে দিত, তো পার্ট নাই এখানে, ফুল কন্ট্রিবিউশন এর তরফ থেকেই চান, যার কারণে ইউ ক্যানট অ্যাড পার্শিয়াল ওয়ার্ড হিয়ার। যদি তুমি ভুলে ভুলে এখানে পার্শিয়াল ওয়ার্ড লাগাই দিছো, দেন ইউ হ্যাভ ডান মিস্টেক, তোমার পুরো আনসার আমি কাটি দিব, আমি ওইলা কাটি দিব। তো টোটাল ভেপার প্রেসার অফ সলিউশন ইজ ইকুয়াল টু ভেপার প্রেসার অফ সলভেন্ট, এখানে পার্শিয়াল ওয়ার্ড তুমি লাগাইতাই না, কারণ সলভেন্টই পুরা ফুল সলভেন্টের কন্ট্রিবিউশন, পার্শিয়াল কন্ট্রিবিউশন নাই তো, পুরাই 100% সলভেন্টেই কন্ট্রিবিউশন দেয়। তো ভেপার প্রেসার অফ সলভেন্ট PA ইজ প্রপোর্শনাল টু XA। এইবার এটা আমরা জানি যত বেশি প্রেজেন্স ইন সলিউশন তত বেশি উপরে উড়িয়ে আইব, যার কারণে ভেপার প্রেসারটা বেশি হইব। দ্যাট মিন্স উই ক্যান রাইট PA is equal to K into XA, PA is equal to K into XA, একটা কনস্ট্যান্ট এই বকে। এবার এই কেটা কিটা, এই কেটারে আমরা একটু ইলাবোরেটলি দেখি, হোয়াট ইজ কে। কে রে বুঝতে গেলে let us consider XA is equal to 1, কে রে বুঝতে গেলে হোয়াট ইজ কে যদি আমরা বুঝতে চাই, তো let us assume XA is equal to 1, XA যখন 1 লিখলাম, আমরা জানি দুইটা কম্পোনেন্ট যখন সলিউশনে থাকে, একটা A আর একটা B, তখন দুইটা কম্পোনেন্টে অ্যাড করলে মোল ফ্র্যাকশন অ্যাড করলে 1 হয়। তো আমি XA এর যদি 1 ধরি নাই, XA টাই যদি 1 হয়ে যায় নিজে, তো XB কিটা হইব, 0 হইব না নি? XA একাই যদি 1 হয়ে যায়, XA নিজেই যদি 1 হয়ে যায়, তো XB তো 0 হইতে লাগবে, তে গিয়া না টোটাল 1 হইতো রেজাল্ট। তো আমি যদি ধরি XA is equal to 1, এর মানে XB 0, B বলিয়া কিছু নাই, XB 0 মানে মোল ফ্র্যাকশন অফ B is 0, মানে B নামে কোনো কিছু নাই, then we can say pure liquid A বা পিওর কম্পোনেন্ট A হইতে পারো। যখন XA 1 এর মোল ফ্র্যাকশন 1 মানে only A is there is no B, তো only A মানে পিওর A, কোনো কিছু মিশানি নাই তার লগে, তো XA 1 মানে পিওর লিকুইড A। তখন আমি X এর জায়গায় যদি 1 হয়ে যায়, দেখো X এর জায়গায় যদি 1 হয়ে যায়, তো আমি কিটা লিখতে পারি, K is equal to PA লিখতে পারি। X এর জায়গায় যদি 1 হয়, তো আমি লিখতে পারি না নি K is equal to PA, ওই তো লেখছি K is equal to PA।
আর জাস্ট কিতা করছি উপরে একটা নট লাগাইছি, কারণ এক্স এ যখন 1 দ্যাট ইন্ডিকেটস পিওর সিচুয়েশন, পিওর কেস। এক্স এ 1 মানে পিওর কন্ডিশন, পিওরিটি বুঝাইতে গেলে এই নট ইউজ করা হয়। তো যখন এক্স এ 1 তখন এই কনস্ট্যান্ট কিতা হইব পি এ নট। পি এ নট মানে ব্যাপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ। এটাও আমি তোমাদের কইছি পিওর কম্পোনেন্ট, কোনো কম্পোনেন্ট যদি পিওর ফর্মে থাকে তখন তার আগে পার্শিয়াল ওয়ার্ড লাগাইতে লাগে না, মানে তুমি ব্যাপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট এ লিখবে, পার্শিয়াল ওয়ার্ড লিখতে হয় না। তো হোয়াট দ্য ফর্মুলা ফাইনালি বিকামস পি এ ইজ ইকুয়াল টু, কের জায়গায় আমরা কিতা দেখলাম পি এ নট এক্স এ, এটা দাঁড়াইছে। আর পি বি দিয়া তো কোনো ফর্মুলার বন্ত নাই, কারণ বির লাগিয়া পার্শিয়াল ব্যাপার প্রেসার ডেভেলপ হয় না, অনলি বিকজ অফ এ, বি ইজ নন ভলাটাইল। তো এই দাঁড়াইলো তোমার ফর্মুলা, পি এ ইজ ইকুয়াল টু পি এ নট এক্স এ, রাইট? আরামসে বুঝতে পারছো। এখানে রাউলস ল আগের কেসের মতোই তো, আগের কেসে দুইটা ফর্মুলা আছে। আগের কেসে এইভাবে লেখা আছে যে পি এ ইজ ইকুয়াল টু পি এ নট এক্স এ, আর পি বি ইজ ইকুয়াল টু পি বি নট এক্স বি। এটা আগে পাইছিলাম রাউলস ল। এইবার এই বি ওয়ালা পার্টটা অ্যাবসেন্ট, বি ওয়ালা ইকুয়েশনটা অ্যাবসেন্ট, কারণ বি হইছে সলিড নন ভলাটাইল, হে উঠতে পারে না। তো অনলি এ ওয়ালা পার্ট দিয়ে ইকুয়েশন বানানি হয়েছে, দ্যাটস অল, নাথিং মোর দ্যান দ্যাট। তো তোমার যদি কয় রাউলস ল ফর সলিউশন অফ সলিড ইন লিকুইড, সলিড আর লিকুইডের সলিউশন, তখন এইভাবে এতটুকু তোমার লিখতে লাগবে, রাইট? Now we will see graphical representation of this equation. তার আগে তোমরা একটু ভিডিও পজ করিয়া জিনিসগুলা তুলি লাও। দেখো গ্রাফ একদম ইজি গ্রাফ। তোমরা আগের লেকচার নিশ্চয় দেখছো। আগের লেকচার। এটা একটা অরিজিন, এটা কার অরিজিন? এক্স এ। এক্স এ 0 থেকে স্টার্ট হয় এই পয়েন্টে, মোল ফ্র্যাকশন অফ এ 0, এদিকে যাইতে এখানে মোল ফ্র্যাকশন অফ এ হয়ে যায় 1, রাইট? ফাইন। তো এটা কার অ্যাক্সিস? মোল ফ্র্যাকশনের অ্যাক্সিস, মোল ফ্র্যাকশন वाला অ্যাক্সিস, ঠিক? এবার এই অ্যাক্সিসটা হচ্ছে ব্যাপার প্রেসারের অ্যাক্সিস। এখন দেখো এক্স এ যত বাড়ে 0 থেকে বাড়িয়া যখন 1 এর দিকে যায়, এক্স এ যত বাড়ে পি এও তো বাড়ে, মানে ব্যাপার প্রেসার অফ এও তো বাড়ে। তো গ্রাফ এইভাবে হইব কি না, রাইট? তো এইভাবে বাড়িয়া যাইব। এইটা কার গ্রাফ? পি এ, which is also equal to P solution. জানো তুমি পি এ is equal to P solution, নিয়মে কিতা হয়? পি এ প্লাস পি বি is equal to P solution, কিন্তু এখানে বি নাই, অ্যাবসেন্ট। ব্যাপার ফেজে বি যায় না, তো বি লাগিয়া প্রেসার ডেভেলপ হয় না। এখানে যে ব্যাপার প্রেসার, ইটস অনলি বিকজ অফ এ। তো ব্যাপার প্রেসার অফ এ ইজ ইকুয়াল টু ব্যাপার প্রেসার অফ সলিউশন। এ যে ব্যাপার প্রেসার দিব, দ্যাট ইজ দ্য ব্যাপার প্রেসার অফ সলিউশন অলসো। আচ্ছা, এটা না লিখলেও হইব তোমার পি এ, ফাইন, এটা হইছে পি এ। তো গ্রাফ এইভাবে বাড়ে, ব্যাপার প্রেসার অফ এও বাড়ে, মোল ফ্র্যাকশন অফ এও বাড়ে। বাড়তে এই পয়েন্টে পৌঁছার পরে যখন এক্স এ 1 হয়ে গেল, তুমি তখন মনে কিতা জানো? এক্স বি মনে আমরা জানি তখন 0 না নি, এক্স বি মনে 0, বি নাই, এক্স এ একাই 1 হয়ে গেছে, তো বি নাই, মানে পিওর এ মানে নট, পি এ নট। আগের গ্রাফ
আগের জাস্ট রাউলস লোর আগের লেকচারটা দেখিয়ে ভাই রেকর্ডেড লাইভ ক্লাসে পড়াইছি না রাউলস লো। বি লাগিয়া গ্রাফ ড্র করতে লাগতো না, অনলি ফর এ। বি বলিয়া কিছু নাই যে আরেকটা গ্রাফ ওদিক থেকে ড্র করতে হয়, নট নেসেসারি। এটার লাগিয়া গ্রাফ তোমার ড্র করতে লাগতো না, অনলি ফর এ। ডান, বুঝা গেল? তো এটা হচ্ছে রাউলস লোর সেকেন্ড কেসের গ্রাফ। এইবার আমরা জাস্ট সিম্পল কিছু জিনিস বুঝবো। উই উইল হার্ডলি টেক 10 minutes maybe to understand this concept. দেখো, আইডিয়াল সলিউশনের কনসেপ্ট এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব, খুব ডিটেইলসে যাইলাম না, কারণ আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশন নিয়ে একটা সেপারেট লেকচার আমরা বানাইব, যেটা দেখবো আলা করিয়া বুঝবো, যেখান থেকে 5 মার্কসের কোয়েশ্চেন আওয়ার চান্সেস থাকে। আচ্ছা, আইডিয়াল সলিউশন কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। An ideal solution may be defined as the solution which obeys Raoult's law. Raoult's law যারা মানে, Raoult's law যারা মানিয়া চলে, তারারে কোয়া হয় আইডিয়াল সলিউশন। এবার স্টুডেন্টে কিতা করে, মোস্ট স্টুডেন্টস অ্যাকচুয়ালি ডু অ্যান মিস্টেক। তারা লেখে আইডিয়াল সলিউশন ইজ এ সলিউশন হুইচ অবেইস রাউলস ল, স্টপ করে দেয়, আর কিছু লেখে না, ভুল, আরও লিখতে লাগবো। An ideal solution may be defined as the solution which obeys Raoult's law. থামে গেলে হইতো না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওভার দ্য এন্টায়ার রেঞ্জ অফ কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচার। ধরো একটা সলিউশন, if a solution sometimes obeys Raoult's law and sometimes doesn't obey, this is not ideal solution. Ideal solution must always obey Raoult's law irrespective of concentration and temperature. মানে সলিউশনের কনসেন্ট্রেশন কম হোক বা বেশি হোক, টেম্পারেচার কম হোক বেশি হোক, যে কোনো কন্ডিশন অফ কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচার, at all possible conditions of concentration and temperature, if a solution obeys Raoult's law, then it is ideal. সব সময় আনকন্ডিশনালি ফলো করতে লাগবে। মানুষের কই না আনকন্ডিশনাল, তো আনকন্ডিশনাল মানে আনকন্ডিশনাল, ইট হ্যাজ টু বি আনকন্ডিশনাল। কন্ডিশনাল হয় না, আইডিয়াল সলিউশনে কন্ডিশনাল না, ইট ইজ আনকন্ডিশনাল থিং। বুঝো তোমরা, আনকন্ডিশনাল ওয়ার্ড হই ইউজ হয়। আচ্ছা দেখো, তো এর মানে আইডিয়াল সলিউশনে আনকন্ডিশনালি রাউলস লরে ফলো করে, আনকন্ডিশনালি রাউলস লরে ফলো করে, যে কোনো কনসেন্ট্রেশন হোক, যে কোনো টেম্পারেচার হোক, সবসময় রাউলস লরে ফলো করে, এমন সলিউশন হয়েছে আইডিয়াল সলিউশন। যে আমি তোমার লগে সবসময় আছি, আনকন্ডিশনালি আছি, যে তোমার যখন সময় খুব ভালো তখন আমি আসি, আর তোমার সময় খারাপ হইলে তোমারে সারিয়া যাই মুগিয়া, এই যখন নাই, আনকন্ডিশনালি সবসময়। তো আইডিয়াল সলিউশন obeys Raoult's law unconditionally, মানে over the entire range of concentration and temperature. An ideal solution may be defined as the solution which obeys Raoult's law, সব সময় Raoult's law মানিয়া চলে, over the entire range of concentration and temperature. তো কন্ডিশন নাম্বার 1, আইডিয়াল সলিউশন হইতে গেলে 3টা কন্ডিশন আমরা এখানে দেখাইছি, একটু এক্সপ্লেইন করলেই শেষ। নাম্বার 1, it should obey Raoult's law. Of course, আইডিয়াল সলিউশন হইতে গেলে Raoult's law মানতেই লাগবে। Raoult's law মানতে লাগবে মানে PA is equal to PA naught XA, এই ইকুয়েশন মানতে লাগবে। PB is equal to PB naught XB, এই ইকুয়েশনটাও মানতে লাগবে। এই দুইটা ইকুয়েশন মানতে লাগবে, দ্যাট ইজ Raoult's law। 2 নম্বরে কইছে del H mixing is 0. What does that mean? দেখো,
অনেক সময় কি হয়, যখন আমরা কোনো সলিউটরে ডিজলভ করি, এটা ধরো কম্পোনেন্ট এ, এখানে আনিয়া কম্পোনেন্ট বি রে আমি ডিজলভ করলাম, ঠিক আছে। ডিজলভ করার সময় দুইটা প্রসেস হইতে পারে, এন্ডোথার্মিক প্রসেস হইতে পারে। ডিসলিউশন ক্যান বি এন্ডোথার্মিক, যেটা আমি পড়াইছি লাইভ ক্লাসে। এই ডিসলিউশন ক্যান বি এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে del H has a positive value, মানে del H greater than 0, heat is required, heat is required, del H greater than 0 হয় del H এর ভ্যালু ফর such প্রসেস। অথবা এই প্রসেসটা এক্সোথার্মিকও হইতে পারত, বুঝিও কথা, এক্সোথার্মিকও হইতে পারত। এক্সোথার্মিক হইলে del H less than 0 হয়, 11 এ পড়িয়া আইছো, মানে হিট ইজ রিলিজড, মানে হিট ইজ রিলিজড। তো দুই রকম হইতে পারে। কিন্তু যদি আইডিয়াল সলিউশন তুমি বানাইতে যাও, তখন del H 0 হয়। মিক্সিং মানে ইউ আর মিক্সিং না, তো del H 0 হয়, মানে 0 মানে কি, তা এক্সোথার্মিকও নয়, এক্সোথার্মিক হইলে তো লেস দেন 0, এন্ডোথার্মিকও নয়, এন্ডোথার্মিক হইলে গ্রেটার দেন 0। তো এটা এক্সও নয়, এন্ডোও নয়, কিছু নাই। del H মিক্সিং শুড বি 0, মানে 0 থেকে বেশি হইলে হিট ইজ রিকোয়ার্ড। হিট ইজ রিকোয়ার্ড মানে you have to give heat, then this solution will be and kind of A will mix with B very easily. So in endothermic process, heat is required to mix A and B together to form a solution. In exothermic process, heat is not required, rather heat is released in this process. When two components A and B get mixed, heat is released from the system itself. System releases heat. We do not need to give heat, rather system will release heat in exothermic dissolution process. So dissolution process can be endothermic, can be exothermic. In endothermic dissolution process, if heat is given, heat is required actually. তো তুমি যদি হিট দাও তো বেটার সলিবল হইব, আরো বি রে তুমি আরামসে সলিবল করতে পারবে। বা কইতে পারো বি রে যদি সলিবল করতে হয় তোমার হিট দিতে লাগবে ঠিকঠাক ভাবে। এক্সোথার্মিকে হিট দিতে লাগে না, রাদার উল্টা নিয়ে ফ্রিজে ঢুকাইতে লাগে, ফরাইছি আমি। কিন্তু আইডিয়াল সলিউশন যদি তুমি বানাইতে চাও, এমন এ আর বি এমন ভাবে সিলেক্ট যদি করো, এমন এক্সাম্পল যেখানে আইডিয়াল সলিউশন হয়, এমন একটা সলভেন্ট নিলাই, এমন একটা সলিউট নিলাই, যারারে মিলাইলে আইডিয়াল সলিউশন হইব, এরকম সিচুয়েশনে হিট দিতেও লাগতো না, রিলিজও হইতো না, কিছু এইগুলার কোনো টেনশনই নাই। del H মিক্সিং 0 হইব, গ্রেটার দেন 0 হইলে এন্ডো, লেস দেন 0 হইলে এক্সো, বাট আইডিয়াল সলিউশন হইলে 0ই, এক্সাক্ট 0। এটা গেল একটা পয়েন্ট। কাম টু দিস পয়েন্ট, থার্ড পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, থার্ড পয়েন্ট, এটা লাস্ট আমরা বুঝবো। del V মানে কিটা দেব, del V মিক্সিং এর মিনিং কিটা বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ মেন্ট বাই del V মিক্সিং, এটা আমরা একটু বুঝি। del V মিক্সিং মানে measured volume of A plus B solution। A plus B solution মানে বুঝাইলাম আর কি, দুইটা কম্পোনেন্ট, মাইনাস লিখতে পারি প্রেডিক্টেড বা থিওরিটিক্যাল ভলিউম অফ A plus B solution।
ধরো এটা একটা কম্পোনেন্ট এ, সাপোজ এটা একটা কম্পোনেন্ট এ, 60 ml নেওয়া, 60 ml প্লাস আরেকটা কম্পোনেন্ট বি, সে এটা নেওয়া আছে, এটা কম্পোনেন্ট বি 40 ml। এই দুইটাই মিলিয়ে তুমি সলিউশন বানাইছো। একটু বড় কন্টেইনার লাগবে না, কারণ দুটা নিয়ে মিলাই যায়, একটু বড় কন্টেইনার। এখানে আছে a প্লাস বি সলিউশন। এটা কত হইতো? 60 প্লাস 40 তোমার হিসাবে এটা তো 100 ml হইতো, তোমার হিসাবে 100 ml হইতো, মানে তোমার প্রেডিক্ট করা এটা 100 ml হইতো। প্রেডিক্টেড ভলিউম বা থিওরিটিক্যাল ভলিউম হইছে 100 ml। আর মেজার্ড ভলিউম মানে থিওরিটিক্যালি তুমি যদি এইবার মেজার করতে চাও, থিওরিটিক্যালের উপরে বিলিভ না করিয়া, if you want to experimentally measure the actual volume, তেও তুমি 100 পাইবা। That's why del V becomes 0 in ideal solution. যদি এটা নন আইডিয়াল সলিউশন হইতো তে 60 প্লাস 40 100 হইলো না। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কেমিস্ট্রিতে 60 প্লাস 40 ইজ ইকুয়াল টু 101 ও হয়। আইডিয়াল সলিউশন হইলে 60 আর 40 মিলাইলে 100 হইব, কিন্তু আইডিয়াল না হইলে হইতো না। We are coming to that very interesting lecture will be the part of our course. In the very next lecture we are going to discuss ideal and non-ideal solution in-depth analysis. তো 40 ml 60 ml 40 ml মিলাইলে থিওরিটিক্যালি, আমি লিখলাম থিওরিটিক্যালি কত হওয়া উচিত? 100। আর মেজার করিয়াও তুমি কত দেখছো? 100। থিওরিটিক্যালি মানে দুইটারে মিক্স করার পরে তুমি আর মেজার না করিয়া মনে মনে আমরা কত এক্সপেক্ট করি, এক্সপেক্টেড, প্রেডিক্টেড বা এক্সপেক্টেড যেটাই কও তুমি। পরীক্ষায় এই ফর্মুলা লেখা লাগতো না, আমি কইরাম এই ফর্মুলার মিনিং। পরীক্ষায় ডেলবি মিক্সিং এর মিনিং কি তা কেউ লেখার লাগিয়া কইতো না। ডেলবি মিক্সিং এর ভ্যালু কত তুমি জানো কিনা ওটা টেস্ট করব। তো এক্সপেক্টেড কত আছে? 100। এক্সপেক্টেড ভলিউম 100 আর মেজার করিয়াও পাইছো 100, তো 100 মাইনাস 100 0, তো ডেলবি মিক্সিং 0 আইলো। বুঝা গেছে? ডেলবি মিক্সিং 0। যদি নন আইডিয়াল হইতো যে তুমি এক্সপেক্টেড তো সবসময় 100, এক্সপেক্টেড তো সবসময় 100, 60 ml এর লগে 40 ml মিলাইছো, 100 ml তো হওয়ার কথা। কিন্তু নন আইডিয়াল হইলে এক্সপেক্টেড তো 100 ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল মেজার করলে ফাইদা নেই, হয়তো 101 হয়ে গেছে। এটার রিজন আমরা নেক্সট ক্লাসে দেখবো। কিন্তু আইডিয়ালের লাগিয়া তেমন হইতো না। আইডিয়ালের লাগিয়া এক্সপেক্টেড যেটা 100, মেজার করলে 100ই পাইবে। দ্যাটস ওয়াই ডেলবি মিক্সিং বিকামস 0। এটার একটা রিজন আছে, এই রিজনটা আমরা একবারে নেক্সট লেকচারে নন আইডিয়াল সলিউশনের লগে অ্যানালাইজ করিয়া বুঝবো। ফর টুডে ইটস we will discuss up to this. That's enough. চলো।